প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আরিফুর রহমান থাকবো আপনাদের সাথে। দর্শক, প্রথমে যে ফুটেজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, নিউ ইয়র্কের 3টি স্থানে যে যুবকরা বের হওয়া এবং ঢোকা এবং গাড়ি পাহারা দেওয়া, নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে অনেকেই। এই বিষয়টা নিয়ে কথা বলবো ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে মেক্সিকো পর্যন্ত গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে এবং প্রায় বিপুল পরিমাণ কোকেন জব্দ করা হয়েছে। এই সুড়ঙ্গটি আপাতত বন্ধ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনায় থাকবে, যার কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা আলোচনা করব অবৈধ অভিবাসন ও মাদক কারবারে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ, ব্রুকলিন কুইন্স অ্যাস্টোরিয়ার ম্যান হলে যে ঘটনাটি সেটা বলেছি আপনাদের। যুক্তরাষ্ট্রের 6 অঙ্গ রাজ্যে ডেমোক্রেট রিপাবলিকানদের প্রাইমারিতে লড়াই, প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থিত প্রার্থী পরাজয়, গণঅভ্যুত্থানের সংখ্যা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আপত্তি জবাব দিল জাতিসংঘ, জাতিসংঘের সাধারণ পরিষদের ডক্টর খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হয়, কূটনৈতিক তৎপরতায় কতটুকু এগিয়ে বাংলাদেশ, এই বিষয়টি আলোচনায় থাকবে। আজকের অতিথি হাসান ফেরদৌস, প্রফেসর ডক্টর গোলাম মাতবর, ইব্রাহিম চৌধুরী খোকন, সিদ্দিকুর রহমান, নামির আহমেদ, ওয়ালিউল আলম। এখন বরাবরের মতো নিউজ আপডেট জানাচ্ছেন জনাব নাজমুল হাসান। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা ও প্যানেলিস্ট। আজকে বুধবার, জুন মাসের 3 তারিখ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও কংগ্রেসকে জানিয়েছেন আজকে যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সমাপ্ত হয়েছে। এই প্রথম যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো কংগ্রেসকে যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে সামরিক অভিযান ছিল সেটি সমাপ্ত হয়েছে। যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসন যে বার্তাটি প্রচারের চেষ্টা চালিয়ে আসছিল তিনি মূলত সেই বার্তাটি পুনর্ব্যক্ত করেছেন। যদি উভয় পক্ষের আক্রমণ কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং দুভয় পক্ষ থেকেই বলা হচ্ছে, প্রায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষভাবে যে এটি আত্মরক্ষামূলক আক্রমণ। পররাষ্ট্র সচিব রুবিও আরো বলেছেন যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের যে কোনো বর্তমান হামলা সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক প্রকৃতির, এবং এর উদ্দেশ্য হলো হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টাকারী বেসামরিক পণ্যবাহী জাহাজগুলিকে সুরক্ষা প্রদান করা। কুয়েত অবশ্য জানিয়েছে যে আজ বুধবার দেশটির প্রধান বিমানবন্দরে ইরানের চালানো এক হামলায় একজন নিহত এবং ডজন খানেক মানুষ আহত হয়েছেন কুয়েত বিমানবন্দরে। এদিকে ইরান যুদ্ধ অবসানে আজ ভোটাভুটি হলো যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। ট্রাম্পের প্রতি উভয় দলের তিরস্কার হিসেবে দেখা হচ্ছে এই ভোটাভুটিকে। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর সদস্যরা আজ একটি প্রস্তাব পাশ করেছে যাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরান থেকে আমেরিকান বাহিনী প্রত্যাহার করে নিতে অথবা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের অনুমোদন গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। হয় তিনি যুক্তরাষ্ট্র বাহিনী প্রত্যাহার করে নেবেন, নতুন ভাবে যুদ্ধ শুরু করতে চাইলে কংগ্রেসের অনুমতি গ্রহণ করবেন। 215 পক্ষে এবং 208 বিপক্ষে ভোটের ব্যবধানে গৃহীত এই সিদ্ধান্তটি প্রেসিডেন্ট ট্রাম্প এবং সংঘাত মোকাবিলার ক্ষেত্রে তার গৃহীত পদক্ষেপের প্রতি এক উল্লেখযোগ্য তিরস্কার হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অবশ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজকে জানিয়েছে যে ওমান উপসাগরে ইরানের জলসীমার দিকে এগিয়ে আসার সময় যুক্তরাষ্ট্র একটি সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইরানি বাহিনী, অর্থাৎ ইরান সেই সামরিক জাহাজের উপর হামলা চালিয়েছে। এই জাহাজটিতে একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এবং এই খবরটি দিয়েছে বিশ্ববাসীকে আল জাজিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী, গতকাল বলেছিলাম যে প্রধানমন্ত্রীকে ভর্ৎসনা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হ্যাঁ, একটু বিরক্তই ছিলাম। বিবিকে অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহুকে উন্মাদও বলেছি, তবে আমি রাগান্বিত ছিলাম না, বিরক্ত ছিলাম। বরং লেবানন নিয়ে তার নেতানিয়াহুর বারবার সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়টি আমাকে কিছুটা বিরক্ত করেছিল, মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আজ বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ার অর্থাৎ করদাতাদের অর্থ ব্যবহার করে $1.8 বিলিয়ন একটি তহবিল গঠনের যে পরিকল্পনা ছিল, যার মাধ্যমে রাজনৈতিকভাবে নিগৃহীত হওয়ার দাবিদার তার মৃত্যুদের অর্থ প্রদান করা হবে, সেই ধারণাটি তিনি এখনো পছন্দ করেন।
এমনকি তার প্রশাসন ওই পরিকল্পনাটি বাতিল করার কথা ঘোষণা করার পরও তিনি তার এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন আজ। এদিকে গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন যে ওই পরিকল্পনাটা নিয়ে ব্যাপক ও উভয় দলের পক্ষ থেকে তীব্র সমালোচনার ঝড় ওঠার পর ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই তহবিল গঠনের বিষয়টি নিয়ে আর এক পাও এগুচ্ছে না। একদম চূড়ান্ত। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প চান যে এটি পুনরায় স্থাপন করা হোক বা তহবিলটি তৈরি করা হোক। আজ বুধবার জানা গেল যে যুক্তরাষ্ট্র সিনেট আনুষ্ঠানিকভাবে আসন্ন বাজেট সমন্বয় বিল, যেটাকে বলা হয় বাজেট রিকনসিলিয়েশন বিল, সেই বিলের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের দুটি প্রধান অগ্রাধিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র সিনেট। আজই সিনেটের উচ্চকক্ষটি আইস, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট এবং কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের অর্থায়নের লক্ষ্যে প্রণীত একটি বিলের খসড়া প্রকাশ করে। অভিবাসন ও ট্যারিফ বা শুল্ক প্রয়োগকারী সংস্থার অর্থায়ন নিয়ে ডেমোক্র্যাটদের সাথে আলোচনা থেকে সিনেটের রিপাবলিকানরা সরে এসে যখন ফিলিবাস্টার প্রতিনিধি সমন্বয় প্রক্রিয়ার রিকনসিলিয়েশন বিল দিকে ঝুঁকছিলেন, ঠিক তখনই ট্রাম্প সিনেটের উপর চাপ সৃষ্টি করেন। তিনি দাবি জানান যেন ওই বিলে হোয়াইট হাউসের প্রাঙ্গণে একটি বড়রুম নির্মাণের জন্য $1 বিলিয়ন এবং একটি অস্ত্রায়ন তহবিল অর্থাৎ উইপনাইজেশন ফান্ড এর জন্য $1.776 বিলিয়ন অর্থাৎ $1776 মিলিয়ন বরাদ্দ রাখা হয়, সংস্থান রাখা হয়। এটি প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছিলেন। এই অস্ত্রায়ন তহবিলের উদ্দেশ্য ছিল ডেমোক্র্যাট প্রশাসন অধীনে বিচার বিভাগে দ্বারা অভিযুক্ত বা বিচারের সম্মুখীন হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান করা। এই দ্বিতীয় প্রস্তাবটিকে এমনকি খোদ কয়েকজন সিনেট রিপাবলিকানের সহ অনেকের কাছে ট্রাম্পের বন্ধু বান্ধব, রাজনৈতিক মিত্র এবং 6 জানুয়ারির দাঙ্গায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য একটি গোপন তহবিল বা স্ল্যাশ ফান্ড হিসাবে আখ্যায়িত করে তীব্র উপহাস করা হয়েছিল। যদিও গত মাসে সিনেটের অভ্যন্তরে ব্যাপক বিদ্রোহের মুখে যখন এই সমন্বয় বিলটির অগ্রযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল, ঠিক তখনই সিনেট রিপাবলিকানদের প্রকাশিত বিলের খসড়া থেকে এই দুটি প্রস্তাবই বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রেসিডেন্টের দুটি অগ্রাধিকার প্রস্তাব সিনেট বাদ দিয়ে দিয়েছে। সিনেটের রিপাবলিকানরাই এটি আর বিবেচনা করছে না। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও কংগ্রেসকে জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মানসিক বা বোধগম্যতা, যেটাকে কগনিটিভ সিচুয়েশন বলা হয়, সমস্যা নেই। তিনি বিভিন্ন বৈঠকে বেশ সজাগই থাকেন। মার্কো রুবিও আরো বলেছেন তিনি এমন একজন মানুষ যিনি আক্ষরিক অর্থেই ঘুমান না, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প আক্ষরিক অর্থেই ঘুমান না, তিনি অমানসিক পরিশ্রমও করেন। সেক্রেটারি রুবিও আরো জানিয়েছেন যে ট্রাম্প তাকে রাত 2টা এবং অনেক সময় ভোর 5টার সময় ফোন করেছেন। এমনকি বিদেশ সফরের সময়ও বিমানে এয়ারফোর্স ওয়ানে থাকাকালেও প্রেসিডেন্ট মাঝে মধ্যে একদমই ঘুমান না। একটি শুনানিকালে মার্কো রুবিও এই মন্তব্য করেছেন। সেই শুনানিতে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ট্যাড লিও দুটি ভিডিও প্রদর্শন করেছিলেন এবং সেগুলোতে দেখা যায় মন্ত্রিসভার বৈঠকে রুবিও যখন তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন, তখন ট্রাম্প বহু মিনিট ধরে চোখ বন্ধ করেছিলেন এবং দেখে মনে হচ্ছিল তিনি সম্ভবত তন্দ্রাচ্ছন্ন বা ঘুমাচ্ছিলেন। কংগ্রেস সদস্য লিউ বলেন তিনি যে বারবার হাসপাতালে যান এবং বোধগম্যতা যাচাইয়ের পরীক্ষা, যেটাকে বলা হয় কগনিটিভ টেস্ট, করান, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এটি হচ্ছে কংগ্রেস সদস্যের ভাষ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যদি জোট বাঁধেন, তবে তাদের পরাজিত করা অসম্ভব হবে। তবে এই ঘোষণার মাধ্যমে নিশ্চিত হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আর নির্বাচনে অংশ নিচ্ছেন না, কারণ তিনি তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর সম্ভাব্য টিমের কথাই বলেছেন এবং তিনি বলেছেন যে এই দুইজনের টিম হলে এদেরকে হারানো মুশকিল হবে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প মেয়াদ 2028 সালেই শেষ হয়ে যাচ্ছে। 2029-এর 30 জানুয়ারি তার মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে প্রেসিডেন্ট ট্রাম্পের। শেষ করছি, নিউ ইয়র্ক স্টেটে লবিং বাবদ খরচের রেকর্ড সৃষ্টি হয়েছে। অর্থাৎ টানা 4র্থ বছরের মতো গত বছর নিউ ইয়র্ক স্টেট সরকারের কর্মকর্তা ও আইন প্রণেতাদের প্রভাবিত করার পেছনে
লবিং হিসাবে ব্যয়ের পরিমাণ একটি নতুন রেকর্ড গড়েছে। এ সময় লবিস্ট এবং তাদের মক্কেলরা মোট ৩৮৪.৮ মিলিয়ন ডলার বেশি অর্থ ব্যয় করেছে লবিং বাবদ, এবং এর একটি হিসাবও তারা দাখিল করেছেন। নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টের নৈতিকতা ও লবিং বিষয়ক স্টেট কমিশনের একটি রিপোর্ট অনুযায়ী এই নতুন রেকর্ডের সাথে একটি জটিল ও অসংলগ্ন পরিসংখ্যানও যুক্ত হয়ে এসেছে। মক্কেলরা তাদের প্রদত্ত অর্থের পরিমাণ যা দাবি করেছেন এবং তাদের লবিস্টরা উপার্জিত অর্থ হিসেবে যা প্রতিবেদন করেছেন, অর্থাৎ লবিস্টরা যে পরিমাণ অর্থ দিয়েছেন এবং যাদেরকে দেওয়া হয়েছে তারা যে পরিমাণ অর্থ রিপোর্ট করেছেন, তার মধ্যে 23.47 মিলিয়ন ডলার একটি গরমিল বা অসঙ্গতি পাওয়া গিয়েছিল। সংস্থাটি প্রতিটি নথিপত্র বা ফাইলিং আলাদাভাবে যাচাইয়ের মাধ্যমে এই অসঙ্গতিগুলোর অধিকাংশেরই সমাধান করেছেন যদিও, তবে এই পুরো প্রক্রিয়াটিকে স্বয়ংক্রিয় করার লক্ষ্যে স্টেটের কাছে প্রয়োজনীয় অর্থের জন্য জোর দাবিও জানিয়েছেন তারা। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি আমাদের সাথে আর কিছুক্ষণ থাকেন, আমরা বাংলাদেশের কিছু বিষয়, বার্নিং বিষয় নিয়ে আলোচনা করতে চাই। পাশাপাশি আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, সিদ্দিকুর রহমান, বাংলাদেশ থেকে নামির আহমেদও জয়েন করেছেন। আমি জনাব নাজমুল হাসান এবং এই প্যানেলে যারা আছেন তাদেরকে আমরা অনুষ্ঠানের শুরুতে দুটো ভিডিও দেখেছি, যেটা নিউ ইয়র্কে আমার মনে হয় যে যেভাবে ম্যানহোল থেকে বের হয়ে আসা এবং ঢুকে পড়া, যদিও নিউ ইয়র্ক সিটি থেকে বলছে যে বড় কোনো ভিতরে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের যে সংযোগ আছে, কোথাও কোনো ত্রুটি নেই, তারপরও পাশাপাশি আরেকটি ফুটেজ দেখিয়েছি ক্যালিফোর্নিয়া সান দিয়েগো থেকে মেক্সিকো পর্যন্ত যে গোপন সুড়ঙ্গ। এই দুটো বিষয়ে আপনাদের ওপিনিয়নটা জানতে চাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনারা। জনাব নাজমুল হাসান। না, ইব্রাহিম চৌধুরী বলুক। জি ইব্রাহিম ভাই। আমি তো সব বিষয়ে বিশেষজ্ঞ না, এই ম্যানহোলে অনেকেই অনেক কারণেই ঢুকে। একটা গুজব বা একটা কথা চালু আছে যে নিউ ইয়র্কের এই আন্ডারগ্রাউন্ডে অনেক ম্যানহোলের মধ্য দিয়ে যে সুড়ঙ্গ আছে সেখানে অনেক ধন সম্পদ লুকায়িত আছে। এই লুকায়িত ধন সম্পদ উদ্ধার করার জন্য এটা সাংঘাতিক বেআইনি। এই ম্যানহোলে নিউ ইয়র্ক সিটির আন্ডারগ্রাউন্ডে তো আরেকটা নগর, সেখানে দুনিয়ার সব কাণ্ড কারখানা, সব টেলিফোন লাইন, সব আপনার বিদ্যুৎ লাইন, বিভিন্ন ধরনের কারিগরি বিষয় আন্ডারগ্রাউন্ডে জড়িত। কিন্তু নিউ ইয়র্কের বিভিন্ন সময় একটা চালু গুজব যে এই ধরনের অনেক লুকায়িত ধন সম্পদ আছে, প্রায় ম্যানহোল খুলে এই সমস্ত জায়গায় লোকজন ঢুকে পড়ার বিষয়টা আমরা জানি। কিন্তু এটা আইনগতভাবে নিষিদ্ধ। ইতিমধ্যেই একাধিক ঘটনা পুলিশ নিয়ন্ত্রণ করেছে, এর আগেও লোকজন মারা গেছে পরে। কিন্তু সাম্প্রতিক সময়ে এটা অনেক বেশি খোঁজাখুঁজি এবং এখানে অন্তর্ঘাতমূলক কাজও হতে পারে। সুড়ঙ্গে ঢুকে কেউ যদি বোমা পুঁতে ফেলে, সুড়ঙ্গ গুলা সংরক্ষণ করা একটা আধুনিক নগর জীবনের একটা অপরিহার্য অংশ। সুতরাং আমরা যদি কেউ দেখি এই নগরীর কেউ সুড়ঙ্গ পথে প্রপার মেনটেনেন্স কাজ ছাড়া, তার পরিচয়পত্র ছাড়া কেউ ঢুকতেছে, সাথে সাথে পুলিশে খবর দেওয়া উচিত। এবং এটা নিউ ইয়র্ক সিটির জন্য একটা সাম্প্রতিক সময় একাধিক ঘটনা দেখা গেছে, একটা ভয়াবহ বিপজ্জনক ট্রেন্ড হিসেবে দাঁড়িয়েছে। অনেকেই ওখানে কি খোঁজাখুঁজি করতেছে কেউ জানে না। তো এই বিষয়ে হয়তো নাজমুল ভাই আরেকটু তথ্য দিবেন। আমি এটাই বলতেছি, কেউ যদি দেখেন সুড়ঙ্গ পথে যাওয়া আসা করতেছে, ওখানে উকি ঝুঁকি না দিয়ে সাথে সাথে পুলিশকে জানানোই আমাদের নাগরিক কর্তব্য। জি জনাব নাজমুল হাসান। না, আসলে এই ব্যাপারগুলো এটা যেমন ধরেন সাবওয়ে সার্ফিং, ম্যানহোলে ঢুকে পড়া, এগুলি এখানকার নিউ ইয়র্কের সাম্প্রতিককালে আমরা দেখছি যে তরুণদের একটা এক ধরনের পাঁচটা এক ধরনের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। গত বছরই 6 জন মারা গেছেন সাবওয়ে সার্ফিং, অর্থাৎ সাবওয়ে ছাদে চলাফেরা করার সময়। বারবার সতর্ক করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এখন অনেকেই সাবওয়ে সার্ফিং করেন। ম্যানহোলের ব্যাপারটা ঠিক, সবগুলো ম্যানহোলে ঢুকে পড়াটা কিন্তু নিরাপদ নয়। আপনার মনে আছে দিন কয়েক আগে ম্যানহাটনে একটি ম্যানহোলে পড়ে গিয়ে একজন মহিলা মৃত্যুবরণও করেছেন। অতএব এগুলি খুব বিপজ্জনক অভিযান। আমি বলবো যারা করছে তাদের সতর্কতা উচিত, তাদের বাবা মাদের উচিত
তাদেরকে এগুলো থেকে দূরে রাখার ব্যাপারটা, আর সেটা আমি মনে করি। আর নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা আর পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করেন, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করে থাকেন, তাদের দৃষ্টি এড়ানো সহজ কিছু না, যদিও তারা আশেপাশেই থাকেন, অনেক সময় আমরা লক্ষ্য করি। কিন্তু ইদানিং একটা জিনিস আমি লক্ষ্য করছি গত প্রায় আমি বলবো 1 বছরেরও বেশি সময় ধরে, এই পুলিশ এনওয়াইপিডির যারা কাজ করেন, যারা শহরের বিভিন্ন সেক্টরে নিরাপত্তা বিধানে কাজ করে থাকেন, তারা অনেক সময় অনেকগুলো বিষয়কে ইদানিং ওভারলুক করার চেষ্টা করেন। যেমন ভেন্ডিং, রাস্তাঘাটে হাঁটা যায় না ভেন্ডিং, কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছেন ভেন্ডিং এর ভিতরেই, কিন্তু তারা তেমন কোনো পদক্ষেপ নেন না। এর অন্য কোনো কারণ আছে কিনা আমার জানা নেই, তবে এটা হচ্ছে পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষার পর্যায়ে এই ম্যানহোলে ঢুকে পড়াটা কি পড়ে কিনা, ম্যানহোলে ঢুকে পড়াটা কি আইন শৃঙ্খলা ভঙ্গ করার মতো কোনো অপরাধ কিনা সেটা আমি জানি না ঠিক। তবে এই বিষয়টা নিশ্চিত হচ্ছে। তার সান্টিয়াগো যে টানেলের কথা বলেছেন, এই ধরনের টানেল অতীত যুক্তরাষ্ট্র সীমান্ত এবং মেক্সিকো সীমান্তের মধ্যে আরো কয়েকটি আবিষ্কৃত হয়েছিল, এবং এই টার্মিনাল গুলো খুব একটা যে সুরক্ষার টার্মিনাল তা নয়। এগুলি সেকেলে টার্মিনাল, এগুলি দিয়ে হয়তো 1-2 জন যাতায়াত করতে পারে, এগুলি দিয়ে কোনো গাড়ি কিংবা ট্রেন চলাচল সম্ভব না। তবে এই ধরনের টার্মিনাল যে এইটাই প্রথম নয় এবং এটা শেষও নয়, আরো হবে এরকম। তবে যেহেতু সীমান্ত এলাকা এখন অত্যন্ত নজরদারিতে রয়েছে, অতএব টানেল দিয়ে যদি পাচারকারীরা ড্রাগ পাচারের ব্যবস্থা করে থাকেন, হয়তোবা সেই কারণে তারা ধরাও পড়ছেন সেই জন্য, এবং এই টানেলের বিষয়গুলো সামনে চলে আসছে। ধন্যবাদ আপনাদেরকে। এর মধ্যে জয়েন করেছেন জনাব হাসান ফেরদৌস, জনাব সিদ্দিকুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। এবার একটু বাংলাদেশের দিকে কিছু বার্নিং ইস্যু আছে। বার্নিং ইস্যুর মধ্যে ঋণ খেলাপি নিয়ে কিছু তথ্য বাংলাদেশ ব্যাংক দিয়েছে, যেটা অতীতের যে কোনো সময় থেকে রেকর্ড ভেঙেছে। এছাড়াও আরও 2টি ইস্যু আছে। আমি নামির আহমেদকে বলবো ছোট করে আমাদের এই প্যানেলকে যদি জানাতেন আপনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে বর্তমানে যে বিষয়টি একেবারে উত্তপ্ত, সেটি হচ্ছে ঋণ খেলাপির বিষয়টি। যেহেতু বেশ কিছুদিন আগে বাজেটের একটা ব্যাপার চলে আসছে, এবং বাজেট প্রকাশের পরপরই যখন ঋণ খেলাপির এমন ব্যাপারটা আসে, সেটা আসলে এমন ভাবে চলে আসছে যেটা নিয়ে কথা না বললেই না। তো বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদনে যে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে যে বিষয়টি দেখা গেছে, যে তফসিলি ব্যাংকগুলো যেগুলো আছে সেখানে ঋণ খেলাপি দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকায়, এবং মাত্র 3 মাস আগে ডিসেম্বর শেষে এই অঙ্ক ছিল 5,57,217 কোটি টাকা। অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ যে প্রান্তিক সময়টা রয়েছে, এর মধ্যে বেড়েছে হচ্ছে ঋণ খেলাপির পরিমাণ 31,487 কোটি টাকা। এই এই যে বৃদ্ধি, দিন দিন ঋণ খেলাপিটা বেড়েই যাচ্ছে। অর্থাৎ বাজেটের ব্যাপারটাও যখন আসছে, যে আপনার বাজেট 9,30,000 কোটি টাকা যখন আপনার বাজেট বরাদ্দ, এবং তার মধ্যে ঋণ খেলাপির দেশের যে পরিস্থিতি, ঋণ খেলাপির অবস্থা, এটা নিয়ে আসলে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এবং মার্চ মাসের শেষে 61টি তফসিলি ব্যাংকে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 18,24,668 কোটি টাকা, এবং যা হয় বর্তমানে মোট বিতরণকৃত যদি বলা হয়, ঋণের 32.26% খেলাপি ঋণ পরিণত হয়েছে। এই যে সবকিছু মিলিয়ে যেই মাত্রাটা দাঁড়িয়েছে, এটার জন্য আসলে বর্তমানে আসলে কেউই কাম্য ছিল না। বিশেষ করে অর্থনীতিবিদ যারা আছেন, তারা একটি ব্যাপার বলছেন যে শুধু ঋণ পুনর্তফসিলের মতো জোড়াতালির নীতি দিয়ে ব্যাংক খাত বাঁচানো কখনোই সম্ভব নয়। ঋণ খেলাপির এই দুষ্টচক্র থেকে বের হতে হলে ব্যাংকগুলোতে কঠোর সুশাসন নিশ্চিত করতে হবে, এবং ইচ্ছাকৃত বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে কোনো ধরনের আপোষ না করে আইনি রাজনৈতিক কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা যে বিষয়টা সবসময় দেখেছি, যে যুগে যুগে আসলে এমন মানুষ তৈরি হয়েছে যারা কিন্তু ব্যাংক লুটপাট বা ব্যাংকে হচ্ছে বিভিন্ন অর্থ পাচার করা, অথবা ব্যবসায়িক কারণ দেখিয়ে হচ্ছে বিশাল একটা আকারের ঋণ নেয়ার পরে আসলে সেই ঋণ না দেওয়ার যে ব্যাপারগুলো, এর জন্য কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, যার প্রতিকার এই মুহূর্তে
হচ্ছে সরকার আসলে কি করবে, এখন পর্যন্ত তারা এই বিষয়ে কোন ধরনের স্টেটমেন্ট দেননি, পরবর্তীতে হয়তো তারা কোন ধরনের স্টেটমেন্ট দিবে। তবে অর্থনীতিবিদ যারা আছেন তারা বলছেন এই যে ঋণ খেলাপির ভয়ঙ্কর দুষ্টচক্র, এই দুষ্টচক্র থেকে বের হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে যে বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারা অবশ্যই তাদের জায়গা থেকে ঋণ নিবে বা তারা তাদের কাজ করবে, সেটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যে জিনিসটা হওয়া উচিত, অনেকেই আছে এসএলএম মতো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যেগুলো আছে তারা কিন্তু ঋণ খেলাপিটা এভাবেই করে যে তারা পর্যায়ক্রমে চলমান রাখে। তো এই বিষয়গুলো আসলে তদারকি করা, তারপরে কাউকে ঋণ দেয়া এবং বড় অর্থের যে ঋণগুলো হবে সেই ঋণের ক্ষেত্রে আসলে কোনো ধরনের ছাড় না দেয়া বা কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়াটাই হচ্ছে নিতে হবে, এই বিষয়টাই বলছেন হচ্ছে অর্থনীতিবিদরা। কারো কোনো প্রশ্ন আছে এই প্যানেলের? আমার কয়েকটা প্রশ্ন ছিল। জি, আপনি কি ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে? জি জি জি, নামটা একবার বলুন তো, নামটা একবার বলুন, কি নাম? নামিরা। নামিরা নামিরা। নামিরা, দুটো প্রশ্ন বা তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন যে আমরা আগে বলতাম যে ঋণ খেলাপি বিগত আমলে, আওয়ামী আমলে সরকারের পৃষ্ঠপোষক যারা, সরকারের তাবেদার যারা, তারা সুবিধা ভোগ করত। এখন তো আওয়ামী সরকার নেই, এখন কারা এই ঋণ খেলাপি করছে, কারা এরা, এবং কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আচ্ছা, যে যে বিষয়টি উঠে এসেছে আমি শুরুতেই বলেছি যে অর্থনীতিবিদ যারা আছেন তাদের একটাই বক্তব্য যে আমরা যেটা করি যে স্বল্প ঋণ আসলে যারা নেয় তাদেরকে আমরা প্রেশারাইজ করি। স্বল্প ঋণ হয়তো সেটা 2 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, সেই ধরনের মানুষকে আমরা প্রেশারাইজ করি। প্রতিনিয়ত হচ্ছে ফোন দিয়ে হোক বা অন্যান্য ব্যবস্থার মাধ্যমে হোক আমরা সেই টাকাটা উদ্ধার করি। কিন্তু যারা আসলে ব্যবসায়ী বা বড় ধরনের হাজার হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে তাদেরকে ক্ষেত্রে যে জিনিসটা করি, তাদেরকে আমরা আনঅফিসিয়ালি কিছু কথার মধ্যে ওইখানে চলে আসে, সেটা হচ্ছে অফ ক্যামেরায় যে কথাগুলো পেয়েছি সেগুলো হচ্ছে যে তারা বলছেন তাদেরকে প্রেশারাইজ করে না, তাদেরকে প্রেশারাইজ করে না, হয়তো বলার জন্য বলে বা কঠোর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না বলেই এই ধরনের ঋণ খেলাপি যুগে যুগে বাংলাদেশে চলমান আছে। হয়তোবা এতে কোন ধরনের সুবিধাভোগী মানুষরা সবসময় যুগে যুগে সুবিধা নিচ্ছে এবং এক সাইডের মানুষরা সাইডেই হয়ে রয়ে যাচ্ছে, তারা আসলে কোনো ধরনের সুযোগ সুবিধাও পাচ্ছে না এবং কাজও করতে পারছে না। এর জন্য কিন্তু যেটি আমাদের এখানে ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা আমাদের এখানে খুব বেশি একটা নেই, আমাদের বৃহৎ আকারের ব্যবসা যারা করছেন তারাই আলটিমেটলি কাজ করে যাচ্ছেন। কিন্তু উদ্যোক্তা, ছোট ছোট উদ্যোক্তা বা যুগে যুগে ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হওয়া, সেটির পরিমাণ কমে গেছে। আপনি যদি একটু লক্ষ্য করে দেখবেন যে প্রতিনিয়ত যেই প্রতিষ্ঠানগুলো কাজ নাম আপনি শুনবেন সেই প্রতিষ্ঠানগুলোই কাজ করছে। নতুন কিন্তু এই 12 বছরে কোনো একটা প্রতিষ্ঠান রান করে গেছে বা 15 বছরে কোনো একটা প্রতিষ্ঠান রান করে গেছে এমন নজির কিন্তু দেখা যায়নি। আমার প্রশ্ন ছিল যে এরা কারা। আমি বলছি এই কারণে যে এরা কি রাজনৈতিক দলভুক্ত, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে? রাজনৈতিক দলভুক্ত কিনা সেই বিষয়ে তো আসলে কেউ পাবলিকলি এভাবে স্টেটমেন্ট দেয় না। অসাধু মানুষরা আসলে এই ধরনের কাজ পরিচালনা করে যাচ্ছে। হাসান ভাই, এই আমাদের একজন জুনিয়র সংবাদকর্মীরা আপনি যেটা বিপদে ফেলেন এর উত্তর আপনিও জানেন, আমিও জানি। আর এইটা আপনার প্রশ্ন শুনে আমাদের ডাক্তার সিদ্দিকুর রহমান মুচকি মুচকি আসতেছেন। ওই সালার বেটারা সব কটা এক, ওরাই রাজনীতি নিয়ন্ত্রণ করে। ওদের আমরা ভালোবেসে কাউকে দরবেশ, কাউকে পয়গম্বর নাম দেই, এরাই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসতেছে স্বাধীনতার পর থেকে। অন্তত গত 30 বছরের রাজনীতি ঘুরে ফিরে এর হাতে, তার হাতে না তার দুলাভাইয়ের হাতে। তো আপনি কারে ধরবেন? এদেরকে আপনি নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছেন পুনঃতফসিল করে, সে তার মানে ওই সংবাদ বিশ্লেষণে বলেছেন আমরা রিস্কেজুয়াল করে এটাকে জুলাইয়ে রাখছি। তাদেরকে আমরা আদর করে ঋণ খেলাপির তালিকা জুলাই, কিন্তু তাদেরকে কি এদেরকে গণশত্রু আখ্যায়িত করা হবে? এরা কোনো দল নাই, আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের গরিবের টাকায়, এই টাকায় কখনো সিদ্দিকুর রহমান ভাইদের দল পুষ্ট হয়েছে, যারা পান নাই তারা আফসোস করেন। কখনো এখন বিএনপি পুষ্ট হচ্ছে, এবং আপনি দেখেন বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এই ব্যবসায়ী গ্রুপ, তাদের কোনো দল নাই, তাদের কোনো আদর্শ নাই। তাদের আদর্শ হইল জনগণের টাকা লুটপাট করে এইটা দিয়ে তারা বুক বিলাস করা, এবং পরিণতি তো হবে, এই পাপ কোনোদিন ছাড়বে না।
মানে দাঁড়াচ্ছে যে অবস্থা বদলায় না, এই তো অবস্থা অবস্থা বদলায় না। বদলায় নাই, এটা অবস্থা না। বদলায় নাই। কপাল খারাপ হইলে দরবেশ বাবার মতো আপনার কারাগারে জীবন কাটাতে হবে, না, আর এটা কপাল আমার ভালো মনে হলে হয় আপনি পালিয়ে সিঙ্গাপুরে গিয়ে বাড়ি করে বুক বিলাস করবেন। নাজমুল ভাই কি মানে যেন এটা- বলতে চাইছেন? আমার মনে হয় এটাকে বলেন। অন্যভাবে দেখা যায়। সেটা দেখেন। হচ্ছে গত কয়েক 10 বছর 20 বছর তারও আগে ধরেন, সমস্যাটা কিন্তু বাংলাদেশে যে ম্যানেজমেন্ট, লোন ম্যানেজমেন্টের যে ব্যাপারটি আছে, কারণ ব্যাংকের শীর্ষস্থানীয় অফিসাররা এই সমস্ত ঋণ খেলাপিদের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে থাকেন, এবং সুবিধা নেওয়ার কারণেই তারা রাজনীতিবিদদের লবিং করেন, রাজনীতিবিদদের বাধ্য করেন এদের লোনগুলিকে রিস্ক্যাজুয়াল করার জন্য। রাজনীতিবিদরা এই সমস্ত আমলাদের চাপে, কারণ বাংলাদেশে আমলাতন্ত্র এত শক্তিশালী যে এদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না মনে হচ্ছে গত কয়েক দশকের এই বাংলাদেশ ব্যাংকের অব্যবস্থাপনা থেকে। তার কারণটা হচ্ছে যে এই লোনগুলো, একটু আগে উনি বললেন, যিনি ঢাকা থেকে যিনি জয়েন করছেন, তিনি বললেন যে ক্ষুদ্র ঋণ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ তাদেরকে দেওয়া হয়, 10 লক্ষ, তাদের উপরে প্রতিনিয়তই চাপ দেওয়া হয় লোনগুলি ফিরিয়ে দেওয়ার জন্য। যারা হাজার কোটি শত কোটি নেন তাদেরকে চিঠি দেওয়া হয় মাত্র, কারণ তারা জানেন যে যারা চিঠি লিখছেন তারা তাদের থেকে সুবিধাভোগী। অতএব অতএব এই যে কালচারটা ক্রিয়েট হয়েছে হাসান ভাই বাংলাদেশে, যে ব্যাংকের শীর্ষস্থান, কারণ ওই লোকগুলি তো রয়েই গেছে, সরকার পরিবর্তন হয়েছে, ওই লোকগুলি তো রয়েই গেছে, কারণ ওরা তো খুব ভালো হয় তাহলে। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি জানি না তোমার জানা আছে কিনা, হচ্ছে যে বিদেশে যে তুমি বললে একটু আগে এস আলম গ্রুপের কথা, টাকা পাচার হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। ইব্রাহিম চৌধুরীও বললেন তারা সিঙ্গাপুরে যে বিশাল সম্পদ পাহাড় গড়ে তুলেছেন, তাদের টাকা ফেরত আনার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানা থাকলে বলবে। আর 2 নম্বর, সম্প্রতি খবর এসছে যে ঢাকাতে টিউলিপ সিদ্দিকীর একাধিক ফ্ল্যাট বাড়ি আছে এবং সে প্রতি বছরে নিয়মিত ট্যাক্সও দিয়ে আসছে। এ সম্বন্ধে কোনো তথ্য জানা থাকলে হঠাৎ করে বলছি আমি, হয়তো জানো না, তুমি জানলে খুশি হব। আচ্ছা, দুটো ভিন্ন ভিন্ন বিষয়। হ্যাঁ হ্যাঁ, যে প্রশ্নটি আপনি করেছেন যে বর্তমানে আসলে যারা হচ্ছে দেশের বাইরে টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আমরা এই বিষয়টি লক্ষণীয়, আমি জানি না এখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা আসলে একমত পোষণ করবে কিনা, যে প্রতিবারই এই ধরনের কোন একটা গভর্নমেন্টের যখন চলে যায়, পরবর্তী গভর্নমেন্ট যখন আমাদের দেশে গঠন হয়, তারা প্রতিবারই কোনো না কোনো ধরনের ব্যবস্থা নেয়, অবশ্যই ব্যবস্থা নেয়। বিভিন্ন ধরনের আইনি জটিলতার মধ্য থেকেই চেষ্টা করা হয়, কিন্তু সফলতার মুখ আসলে কতটুকু দেখা যায় এবং কতটুকুই বা এটা নিয়ে কঠোর ব্যবস্থা থাকলে সফলতা অবশ্যই আসতো, সেই রকম কঠোর ব্যবস্থা আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে এখন পর্যন্ত নেওয়া হয়েছে। যদি নেয়াই হতো তাহলে আজকে তো প্রথম এই টাকা পাচারের ঘটনা ঘটেনি বাংলাদেশে, যুগে যুগে এই ধরনের ঘটনা ঘটে আসছে, কোথায় এই ধরনের বিষয় তো উঠে আসেনি যে এই মানুষটার কাছ থেকে অনেক টাকা পাচার হয়েছে বা এই মানুষটার এই ধরনের সমস্যা হয়েছে, এই মানুষটার থেকে টাকাটা আনা হলো। যেটা করা হয় বিভিন্ন ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এখন আমার যে প্রশ্নটি আছে, যে মানুষের কাছে 3,000 কোটি টাকা মানুষ পায় বা যে মানুষের কাছে 4,000 কোটি টাকা ব্যাংক পায়, সেই মানুষের একটা ফ্ল্যাট আমি বাজেয়াপ্ত করে বা তার পরিবারের আরো 2জন মানুষের আরো 2টা ফ্ল্যাট বাজেয়াপ্ত করে আসলে কতটুকুই বা সেটার দায় সারা হওয়া যায়। এটি একটি বিষয়। আরেকটি ব্যাপার যেটি আপনি জানতে চেয়েছেন যে টিউলিপ সিদ্দিকের যে ব্যাপারটা, হ্যাঁ নামিরা, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, টিউলিপ সিদ্দিকের যে বিষয়টি আপনি বলেছেন, যে আমরা দেখেছি যে তাকে নিয়েও আসলে সে সহকারে শেখ হাসিনা সহকারে আসলে যারাই আছেন না কেন তার পরিবারের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু আসলে মামলা চলমান আছে, যেহেতু এটি আদালতে আসলে চলমানকৃত রয়েছে, তো সেই জায়গা থেকে কোনো তথ্য আসলে সেখান থেকে না আসার আগে তো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়া যাচ্ছে না। ধন্যবাদ। অফিসিয়াল নও, তুমি সাংবাদিক। ইতিমধ্যে পত্রিকা এসছে যে টিউলিপ সিদ্দিকী তার গুলশানের অ্যাপার্টমেন্টের জন্য প্রতি বছরে ট্যাক্স পে করছেন। তিনি আমাদের জানিয়েছেন তিনি তার কোনো সম্পত্তি বাংলাদেশে নেই, অথচ তিনি ট্যাক্স পে করে যাচ্ছেন প্রতি বছরে। মানে এটা কি? আচ্ছা, এই অনেক কিছুই সামনে আসছে। আমরা যে ব্যাপারটা দেখি, কিছু কিছু জিনিস হচ্ছে এক গভর্নমেন্ট, প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তার উপর দায় সারার জন্য এই কাজগুলো করে। আবার অনেকে বলছে টিউলিপ সিদ্দিককে
বর্তমানে স্টেটমেন্ট যেটা তার আসলে কোনো ধরনের সম্পত্তি নেই, তবে বাংলাদেশে এই ব্যাপারটা শুরু থেকে, শেখ হাসিনা সরকার পতনের শুরু থেকে এই ব্যাপারটা এসছে যে তার আসলে সম্পত্তি আছেন এবং উনি ট্যাক্স দিচ্ছেন, এবং শুধু গুলশানে নয়, গুলশান সহ বিভিন্ন জায়গায় আসলে তার সম্পত্তি আছে। কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত এমন কোনো প্রতিবেদনগুলো লেখা হচ্ছে, কিন্তু এটার উনি যেহেতু বলছেন ওনার জায়গা থেকে, এখানে আসলে কতদূর এটি প্রভাব পড়েছে বা এটা কতদূর ফুটে উঠেছে, এটা নিয়ে এখনো কিন্তু একটা আলোচনা এবং সমালোচনা দুটোই রয়েছে। কারণ অনেকে অলরেডি বলছে যেহেতু উনি এমন একটা জায়গায় থাকেন, সেই জায়গায় কোনো কিছু আসলে লুকানো থাকে না। বাংলাদেশে অনেক কিছু সম্ভব হলেও আমাদের সাবকন্টিনেন্টাল দেশগুলো যেগুলো আছে সেখানে আসলে অর্থ বাণিজ্য বা অর্থ পাচার এই ধরনের ঘটনা, দুর্ঘটনা যাই বলেন না কেন, এগুলো সম্ভব হলেও উনি আসলে যেই জায়গায় আছে সেখানে আসলে সেটা সম্ভব হয়ে ওঠে না। ধন্যবাদ আপনাকে। কিন্তু আমার মনে হয় ভাই, আলোচনা অনেক ভাই, দূর অগ্রসর হয়েছে এবং ভাই, আপনি রাগ করলেন কেন? টিলি সিদ্দিকীর যদি সম্পদ দেশে থাকে, সে যদি অপরাধী করে, সে ট্যাক্স দিবে। এখন ট্যাক্স না দিলেও বলবেন যে সম্পদ আছে, ট্যাক্স দেয় না। আমরা খুশি যে সম্পদ টম্পদ থাকলে। ওই আরেকটা হলো মিশা কথা কইছে, যদি থাকে না তাহলে মিথ্যা বললেন কেন, এটা একটা অভিযোগ হইতে পারে। কিন্তু তার সম্পদ যদি থাকে দেশে, তিনি ট্যাক্স দিতেই পারেন প্রতিনিধির মাধ্যমে। এবং মানে এটা নিয়ে হাসান ভাই, আমি জানি না আপনি রাগ করলেন কেন বা না না না, এটাই আমার তা উদ্দেশ্য নয়। উনি বলছে উনি বাংলাদেশের নাগরিক নন, বাংলাদেশের কোনো সম্পত্তি নেই, অথচ তিনি প্রতি বছরে নিয়মিত ট্যাক্স পে করে যাচ্ছেন। মানে তার মানে হচ্ছে তিনি এদেশের নাগরিকও বটে এবং তিনি ট্যাক্স প্রদানও করেন এবং তার বিস্তর সম্পত্তি আছে। তার মানে তিনি মিথ্যা বলে যাচ্ছেন। মিথ্যা বলাটা এই পরিবারের কোনো কোনো সদস্যের চরিত্রের মধ্যে পড়ে। টিউলিপ সিদ্দিক তার একটা প্রমাণ। এটা বলতেই পারেন, যদি এটা অবশ্যই একজন মানে সাংবাদিক হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে কেউ যদি আমার দেশ নিয়ে মিথ্যা কথা বলেন, এবং এটা অকাট্য প্রমাণ আছে, যদি একদিকে তিনি বলেন তার সম্পদ নাই এবং আরেকদিকে দেখা যায় তিনি প্রতিনিধির মাধ্যমে ট্যাক্স দিচ্ছেন, তিনি মিথ্যা কথা বলতেন। এবং বঙ্গবন্ধু পরিবারের একজন মানুষ মিথ্যা কথা বলবেন, ব্রিটিশ পার্লামেন্টের একজন মানুষ মিথ্যা কথা বলবেন, এটা আমরা কামনা করি না। জি, একটু আমাদের সাথে ওয়ালিউল আলম, সিদ্দিকুর রহমান এবং প্রফেসর ডক্টর গোলাম মাতবরও আছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু সিদ্দিকুর রহমানের কাছে যেতে চাই যে গণঅভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগের যে একটা স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ড থেকে অলরেডি জাতিসংঘ কিন্তু আমরা দেখছি যে এক নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক একটি কথা বলেছেন যে জাতিসংঘের প্রতিবেদনটাকে তারা সমর্থন করেছেন। তা আওয়ামী লীগ প্রতিবেদন, যেটা আওয়ামী লীগের যেটা বক্তব্য ছিল, সেটা কিন্তু এক অর্থে অপ্রাসঙ্গিক হয়ে গেল। এই বিষয়ে আপনার স্ট্যান্ড কি বা কি বলবেন? আপনি একটু আনমিউট করুন, আপনার কথা শোনা যাচ্ছে না। সিদ্দিক ভাইরা আনমিউট করার চেষ্টা করলেও আনমিউট রেখে দেওয়া হয়। এইবার কিন্তু আপনাদেরও কিছুটা চেষ্টা করতে হবে সিদ্দিক ভাই। আপনারা তো আর কেউ আনমিউট করে দেবেন, আনমিউট করুন। ওই যে উপরে একটা অপশন আছে, আনমিউট করুন। আচ্ছা, আমরা ওনার কাছে আবারও আসবো। ওনার যেহেতু এখন কথা শোনা যাচ্ছে না, আমরা একটু যেতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন যারা, তাদের সাথে এখন কথা বলবো। যে আমরা জনাব হাসান ফেরদৌস আপনার কাছে আসবো। বাংলাদেশের সম্প্রতি যে অর্জন, ডক্টর খলিলুর রহমান, আমি তো অনেক কথা বললাম, এবার একটু মাতবর ভাই বলুন শুনি। বা জি জি, প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনাকে অনলাইনে দেখতে পাচ্ছি না, আপনি কি আমাদের সাথে আছেন? ওকে, আমার মনে হয় কিছুটা হয়তো কিছুক্ষণের মধ্যে আসবেন উনি আবারও। আমি একটু জনাব হাসান ফেরদৌস আপনার কাছেই যেতে চাই। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, সম্প্রতি যে অর্জন ডক্টর খলিলুর রহমান আমরা দেখলাম, আসলে এই অর্জন সম্পর্কে বলেন এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ কি পেল? প্রথমত, বিশ্ব সংস্থায়, জাতিসংঘে আমাদের একজন মানুষ, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বিশাল সম্মান অর্জন করেছেন এবং ৯৯টি দেশের সমর্থনে ফাইট করেছে। কার বিরুদ্ধে? সাইপ্রাসের ফরেন মিনিস্টারের বিরুদ্ধে। ৯৯টি দেশের সমর্থন পেয়ে
তিনি 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। বিশাল অর্জনে মনে করি আমি ডিপ্লোম্যাটিক্যালি। বাংলাদেশ ছোট দেশ, ক্ষুদ্র দেশ, সমস্যা আকীর্ণ দেশ, আমাদের প্রধান সমস্যা রোহিঙ্গা নিয়ে, এবং আমরা বলেছি রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ আমাদের গার্ডিয়ান। সেই অবস্থায় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে একজন বাংলাদেশকে পাওয়া আমাদের জন্য বিশাল একটা অর্জন। কিন্তু এই অর্জনটা সিম্বলিক মনে রাখতে হবে। এটা এমন একটা অর্জন নয় যার ফলে আমরা অনেক কিছু পেয়ে যাব, তার খুব দেওয়ার কিছু নেই। তার পজিশনটা খুব সেরেমোনিয়াল। যেমন ধরা যাক আমাদের রাষ্ট্রপতি নামে অনেক বড়, কিন্তু কাজ খুব একটা বেশি নেই, কারণ তার কোনো নির্বাহী ক্ষমতা নেই। সাধারণ পরিষদের সভাপতির কোনো নির্বাহী ক্ষমতা নেই, তার কোনো সৈন্যবাহিনী নেই, তার কোনো অর্থ নেই। তাকে যা বলা হয় তিনি তাই করেন, তার কথাগুলো লিখে দেওয়া হয়, সেগুলি পড়ে শোনান। ফলে সে অর্থে এটা একটা অর্নামেন্টাল একটা পজিশন। এক। 2 নম্বর, আমি যদি প্রশ্ন করি, আপনারা কেউ কি জানেন এখন এই 80তম অধিবেশনের কে জেনারেল অ্যাসেম্বলির সভাপতি? তার নাম কি আপনারা জানেন? কেউ কি জানেন? কেউ জানেন না। তার মানেটা কি? আমিও জানতাম না, আমাকে খুঁজে বের করতে হয়েছে। কোনো আগ্রহ আমার ছিল, আমি যার সঙ্গে কাজ করি, খলিলুর রহমান আমার সহকর্মী দীর্ঘদিনের, আজকে থেকে না 40 বছর সহকর্মী, কিন্তু আমিও জানি না যে এখন কে এই অধিবেশনের সভাপতি। প্রাক্তন জার্মান ফরেন মিনিস্টার, তার নাম হচ্ছে গিয়ে অ্যারাবেল বায়েরবক, হোয়াটএভার, আমি জানি না। তার মানে কি দাঁড়ালো যে এই 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 পদটার গুরুত্ব এতই কম যে যারা সংশ্লিষ্ট তার বাইরে কেউই এই সম্বন্ধে ওয়াকিবহাল নয় বা যুক্ত নয়। এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, জাতিসংঘ জিনিসটা কি? বিশেষ করে সাধারণ পরিষদ, সকল ক্ষমতা জাতিসংঘের একটা মাত্র কেন্দ্রে, তা হচ্ছে নিরাপত্তা পরিষদ। তারাই সিদ্ধান্ত নিতে পারে, তারাই ব্যবস্থা নিতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদ হচ্ছে একটা টকিং শপ, সবাই এসে কথা বলে যায়। শুধু কথা বলার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে, যাতে করে মনে যত কথা আছে বলে যাও। কার জন্য বলে? বিশ্বসভার জন্য বলে না, বলে হোম কান্ট্রির জন্যে। ধরা যাক আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের কার কথা বলবো, আমাদের চিফ অ্যাডভাইজার এসে 40 মিনিট ভাষণ দিয়ে গেলেন। সেই ভাষণ পৃথিবীর কোনো পত্রিকায় ছাপা হবে না, বাংলাদেশের প্রতিটি পত্রিকায় শিরোনাম হবে, আমরা লাইভ শুনবো। তার মানে কি দাঁড়ালো, এই কথাগুলি বলা হয় শুধুমাত্র আমাদের জন্য, এর রিয়েল কোনো ভ্যালু নেই। কিন্তু বললাম সিম্বলিক ভ্যালু আছে। তা কি? যে বিশ্বসভায় আমাদের একজন 99 কান্ট্রিজের সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছেন। আমি আমার বন্ধু খলিলুর রহমানকে অভিনন্দন জানাচ্ছি। খুব যোগ্য লোক, বিতর্কিত লোক তিনি, তাকে নিয়ে সমস্যা আছে জানি আমরা, কিন্তু যোগ্য লোক, দক্ষ লোক, অভিজ্ঞ লোক। ফলে আশা করবো, আমি আশা করবো যে আমাদের সম্মান তিনি রক্ষা করবেন। ধন্যবাদ। সিদ্দিক ভাই শেষ পর্যন্ত আনমিউট করতে পারছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সরি, আমার ফেইলিয়রের জন্য আমি দুঃখ প্রকাশ করছি সবার কাছে এবং আজকের যে সঞ্চালক তার প্রতি। আমি আপনার প্রশ্ন যদি আরেকবার বলেন তাহলে হয়তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। ইব্রাহিম ভাই, আপনি, আমার মনে হয় যে আমার থেকে আপনার প্রশ্নটা আরো করাটা বেশি বেটার হবে, কারণ আপনি এর মধ্যে ওয়াকিবহাল। না, প্রশ্নটা হচ্ছে দুইটাই। এখন যে জিনিসটা আলোচনা তুইলিপ সিদ্দিকী নিয়ে আমরা যে কথা বললাম, এই ব্যাপারে যদি কিছু বলার থেকে বলবেন। আর একটা হচ্ছে যে বাংলাদেশের যে জুলাই পরিবর্তন, এটা নিয়ে জাতিসংঘের সর্বশেষ যে বিবৃতি আমরা দেখলাম, তারপরে আওয়ামী লীগের আপনি আওয়ামী লীগের পক্ষ থেকে কতটুকু বলা, আপনারা কিভাবে, আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি, আপনাদের দৃষ্টিভঙ্গি কি, আপনারা কি দেখছেন বাংলাদেশের বর্তমান রাজনীতিকে, এবং বিশেষ করে জাতিসংঘের দেওয়া বিবৃতির পরে যে গণঅভ্যুত্থান বা যে জুলাই অভ্যুত্থান হলো, এর পরবর্তীতে এই বিষয়টাকে আপনারা এখন কি কোনো নতুন করে কোনো মূল্যায়ন করার সুযোগ আছে আপনাদের, না আগের মতোই বক্তব্য যখন যা ইচ্ছা তাই দিবেন? বলেন। আমরা যখন যা ইচ্ছা তাই দেয় না, আমাকে বলার সুযোগ করার জন্য ধন্যবাদ। এ ব্যাপারে উত্তরগুলো কিন্তু আপনার প্রশ্নের ভিতরে উত্তরগুলো আপনারা পেয়ে গেছে। জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছিল 1400 লোক মারা গেছে, একটা মিথ্যা রিপোর্ট। জাতিসংঘের জন্য এটা অসম্মানজনক। জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান একটা মিথ্যা। আমি আবার বলি, 1400 হোক আর 600 হোক আর 400, দ্যাটস নট। একজন বলো যে
সেটা আমি কন্ডেম করি, সেটাকে আমি সমর্থন করি না। কিন্তু জাতিসংঘ তোর সে যে রিপোর্টটা বের করলো জাতিসংঘের নামে, যদিও সেটা অনেকে বলে এটা নাকি জাতিসংঘের রিপোর্ট না, তারপরও আমাদের যে লয়ার যে আওয়ামী লীগের পক্ষ হয়ে যে এটা চ্যালেঞ্জ করেছে, সেখানে বলছে 560, আর সে বলছে 1400, এবং এই চ্যালেঞ্জটা কিন্তু প্রথম দিকে বলা হয়েছে। এবং আমি বলি এর ব্যাখ্যা, এই যে 5ই জুলাই আগস্টের যে আপনারা যেটা বলেন, বিপ্লবী বলেন, উৎখাত করে বলেন, সমস্তটাই তো একটা ডিজাইনের মধ্যে দিয়ে হয়েছে, যেটা আমরা এই জাতির সঙ্গে একথা আমরা জানতে পেরেছি যে একটা প্ল্যান meticulously designed and perfectly implemented। এবং সেই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, নট অনলি 1400-650 জন যে মরে থাকে, তাদের খুঁজে বের করতে হবে। তাদের খুঁজে বের করার জন্য ওই সময় কিন্তু একটা কমিশন করা হয়েছিল। সেই কমিশনকে বাদ দিয়ে যারা এই হত্যাকাণ্ডগুলো করেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। বিগত সরকার, এই সরকার সেটাকে আরো আইনে পাশ করে দিচ্ছে যে তাদের বিরুদ্ধে কিছুই বলা যাবে না। 1400 বলো মারা যাক আর 500 মারা, আমার জন্য একজন মারা যাবে কেন? আমার দেশে কেন মারা যায়? মারা যাওয়ার জন্য তো আমরা এই দেশটাকে স্বাধীন করি নাই। তাই বলি এখনো সময় আছে, আমাদের ধরতে হবে কতজন মারা গেছে, কে মেরেছে, কারা মেরেছে, কখন মেরেছে, কোন জায়গায় মেরেছে, এটা আমাদের বের করার দায়িত্ব প্রত্যেকটা আমরা যারা আলোচনা করি আমাদের নিয়ে কথা বলা উচিত। আর আপনার যেটা কথা আপনি বলেছেন টিউলিপ সিদ্দিক, আমার মনে হয় আপনাদের এই প্ল্যাটফর্মে আমরা তাকে অনেক, হাসান ভাই অনেকভাবে বলছেন, আরে ভাই বাংলাদেশে তো এখন তো প্রমাণ হয়ে গেছে, ওই যে উনি তো সুন্দর বলেছেন, আমরা তো সব চুরি করে নিয়ে বেরছি, আমরা তো মানি লন্ডারিং করে বাংলাদেশের 352,000 বিলিয়ন ডলার আমরা চুরি করে এসেছি। আচ্ছা সেটা গেল, আমরা তো সব, আমরা তার নাই দেশে, তারপরও গত 20 মাস প্লাস এই 3 মাসে কেন এই সমস্ত ঘটনা ঘটতেছে? এত ফেরেশতা আসলো, এত আল্লাহর মানে চন্দ্র থেকে মুন থেকে লোক নিয়েছে, মন্ত্রী বানানো হলো, উপদেষ্টা বানানো হলো, কত কি করা হলো, এবং শত শত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকদের এই মবের থ্রুতে হত্যা করা হলো। এবং তাছাড়াও দেশে আজকে ছোট বাচ্চাদের কোনো সিকিউরিটি নেই, এই সমস্ত নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলছি না। কেন? তা আমরা তো কোনো মাঠেই নাই, আমাদের নির্বাচন করতে দেওয়া হয়নি, আমাদের দলের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ আপনাদের নিয়ে আমরা এত আলোচনা, এত আলোচনার তো কোনো সুযোগই নাই। তখন আমার দলেরই কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে, অতএব সেখানে আমার তো বলারও কোনো সুযোগ নাই। যেখানে আমি নির্বাচন করতে পারি না, সেখানে আমার সাইড অফ দ্য স্টোরি আই ক্যানট পুট ইট লাইক দিস কাইন্ড অফ ডিসকাশন। আমি যেটা বলবো, আমরা যেটা করেছি, আমরা যে দোষ তৈরি করেছি সেজন্য দায়ী আমার সরকার, আমার এই সময় আওয়ামী লীগ, সে দায়িত্ব নেবেই, সে দায়িত্ব নিয়ে আমি কথা বলছি। কিন্তু তারপরেও যে কথাটা থেকে যায়, আজকে আমরা যাদের কথা বলছি, আজকে দেশটা চন্দ্রে নিয়ে যাবে, ইয়েতে নিয়ে যাবে, তারা আজ কোথায়? তারা আজকে দেশটা কোথায় নিয়ে যাচ্ছে? আজকে বাংলাদেশে হামে 6,700-800 শিশু মারা যায়, আপনারা তো কোনো কথা বলেন না। কয়েকজন শিশু মারা গেছে, ওই সময় সেই শিশুগুলোকে মারা ঠিক করানি। তখন তো আমরা বুদ্ধিজীবীরা একেবারে জীবন ছাড়ে দিচ্ছি, একেবারে সব জায়গায় বলেছি যে শিশু হত্যা করা হচ্ছে। এই 600 জনকে শিশু লিটারেলি হত্যা করেছে এই ডক্টর ইউনূস সাহেব আর বর্তমান সরকার, লিটারেলি তারা হত্যা করেছে। এই সমস্ত নিয়ে আমাদের কথা বলতে হবে। ওই বহিলা, এবং যেটা বলছেন যে ব্যাংকের লোন, যারা ব্যাংকের দাদা, আমি বলি উত্তরটা আপনি ওখানেই আছেন। এবার যারা নির্বাচনে গেছে 80% লোক কোটিপতি। এই কোটিপতিরা কারা? তারা গত 15 বছর আওয়ামী লীগের আমলে এরা এই কোটিপতি, এরা এই ব্যবসায়ী, না তো এরা কোটিপতি হলে কি করে? কোটি কোটি টাকা কোথায় পেল? যদি 17 বছর 15 বছর নির্যাতিত হয়ে থাকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, তারা যদি নির্যাতিত হয়ে থাকে, তাহলে তারা এই কোটি কোটি টাকার মালিক কি করে হলো? আপনি সেখানে যায় হাত দেন। এবং সেই সাথে সাথে আওয়ামী লীগেরও যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদেরও বাড়ি করেন, তাদের কত কত কোটি টাকা আছে। লেটস ওয়ার্ক ফর দ্যাট। শুধু এক সাইডে কথা বললে হবে না। সর্বশেষ আমি যেটা বলবো, দেখেন বাংলাদেশের সাথে যে ব্যক্তিদের নাম তোফায়েল আহমেদ, তাকে যেভাবে আজকে হাজির মতো লোকে শহীদ মিনারে জানাজা হয়, সংসদ ভবনে জানাজা হয়, কবি নজরুল সাহেব বাসায় কবর দেওয়া হয়, আর তোফায়েল আহমেদ যার নামের সাথে বাংলাদেশ জড়িত, তার একটা নামাজ জানাজা আমরা ব্যবস্থা করতে পারিনি। আল্লাহ, জনগণ একদিন এর প্রতিশোধ নেবেই নেবে। এখানে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি জাতিসংঘের যে হিসাবটা দিয়েছে সেটা আপনি অস্বীকার করছেন বা মানছেন না, মানে কোন প্রতিষ্ঠান আপনার যদি তদন্ত করে তারা এ ব্যাপারে কি বলে, আপনার কোনো যে রিপোর্ট প্রকাশ করে, কোন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান নামটা কি আপনি বলতে পারবেন? যে আপনি বিশ্বাস করেন যে এই প্রতিষ্ঠান করলে আমি বিশ্বাস করব। না, আমি কোনো প্রতিষ্ঠান বিশ্বাস, আপনার মতো আমরা প্রশ্ন করেন একজন বললো আমি সেটা আমি আমি তা বলছি না, আপনি বলছেন জাতিসংঘের
ভলকাতুর যে 1400 লোক যে আওয়ামী লীগ জাতিসংঘের নামে যে রিপোর্টটা করলো, যে রিপোর্টে বেসিসে জননেত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি সেই কথাই বলছি, আমি কিন্তু সেই কথাই প্রশ্নটা করছি যে জাতিসংঘের যে ব্যক্তি এই রিপোর্টটা করলো আপনি তাকে বলছেন বিশ্বাস করেন না, কিংবা এই যে বিভিন্ন এক্স্যাক্টলি আপনি আচ্ছা সেটার বিতর্ক ওনার প্রশ্নটা আপনি শুনুন, আমাদের ওয়ালিউল আলম ভাই যে প্রশ্নটি করছে একটু শুনুন, তারপরে অ্যানসার করুন। সুতরাং আমার কথা হচ্ছে যে তারা করছে ঠিক মানছেন না। বাংলাদেশ গভর্নমেন্ট যেটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে, তারা তালিকা প্রকাশ করেছে, গেজেট করেছে, এবং সেখানে বহু শিশুর এবং তাদের ছবি আছে, প্রকাশিত আছে, লিমিট একটা ডকুমেন্ট আছে। তা আপনি কোন ডকুমেন্টই আমি করতেই পারেন, যে কেউ করতে পারে, আমার কোনো এ ব্যাপারে আপত্তি নাই, কিন্তু কোন প্রতিষ্ঠান এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করলে যে কতজন মারা গেছে আপনি বিশ্বাস করবেন? না না, আমি এটা শোনেন, আমি বিদেশিদের বিশ্বাস করি না, আমার দেশের লোক, আমি তাও বলছি না, আমার দেশের লোকেরা করুক, দেশের লোকেরা আপনার মতো, আপনি যে আপনার মতো লোকরা নিয়ে করুক, সবাইকে নিয়ে করুক, আমার আমি না, যেখানে সরকার বলে 650 আর আপনার বিদেশি ইনি যায় ওখানে 3 মাস থেকে মানে 5 স্টার হোটেল থেকে উনি রিপোর্ট দিয়ে দিলেন একটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে 14 জন হত্যা করেছে। 14 জনের ডেড বডি দেখাতে পারবে সে? আচ্ছা, আনমিউট করা আছে, যদি একটু ঠিক করতেন জনাব হাসান। আমাকে 1 সেকেন্ড দেন। অবশ্যই। যে রিপোর্টটা জাতিসংঘ করেছে, জাতিসংঘ কিন্তু কোনো পক্ষ নয়, নন পার্টিজান একটা বডি, সবাই আমরা সেখানে। আমি সংকটে কাজ করেছি বলে বলছি, আমি আওয়ামী লীগ পছন্দ করেনি অন্য কথা, কিন্তু তুর্ক সাহেব এই রিপোর্ট করেননি, একটা টিম করেছে। এবং শুধু জাতিসংঘ নয়, জাতিসংঘ রিপোর্টের পাশাপাশি আমরা বিবিসি পেয়েছি, আল জাজিরা পেয়েছি, এক্স্যাক্ট একই রিপোর্ট। সিদ্দিকুর রহমান সাহেব বলছেন 650, উনি 650-এ খুশি হন, 650 লোক মারা গেছে বলে এত খুশি। আমি কিন্তু খুশি হইনি, 650 আমি খুশি না, 650 আমি খুশি না, 650 জনই মরবে কেন? কোনো পক্ষ নয়, কোনো দল নয়। এবং তুর্ক সাহেব রিপোর্টটাও করেননি, তারা রিপোর্টটা করেছেন মূলত অন দ্য গ্রাউন্ড থেকে, মিডিয়া থেকে রিপোর্ট সংগ্রহ করে। তাদের আলাদা কোনো ইনভেস্টিগেশন বডিও তাদের নেই, লোকালি তারা ছিলেন, একটা টিম কাজ করেছে একটানা 3 মাস, এবং বেসড মেইনলি অন মিডিয়া রিপোর্ট তারা প্রতিটি নাম সংগ্রহ করেছেন। আর বাংলাদেশ সরকার কি করেছে? প্রতিটি নাম গেজেটভুক্ত করেছে। উনি বলছেন লাশ দাও, লাশ দেবেন কোথায়? লাশ তো আপনারা লুকিয়ে ফেলেছেন, লাশ তো আপনারা, লাশ হিসাব দেবেন আপনারা, এই সরকার দেবে কেন? আপনাদের মতোই লোকরা লাশ বানাইছেন, আবার লাশ থেকে বেরিয়ে আসছে, আপনাদের মতো লোকরা লাশ বানাইছেন, আবার তারা বেরিয়ে আসছে, আপনাদের মতো লোকরা লাশ বানাইছেন, লাশ বেরিয়ে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন লোক মানে নাই, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মী কাউকে মানে নাই, হত্যা করে একদিন বাইরে হবে, এই সত্য। সিদ্দিক ভাই, আপনার নেত্রী কি বলেছেন? লিথাল উইপন ব্যবহারের অর্ডার দিয়েছি। আমরা কি দেখেছি? হেলিকপ্টার থেকে মারা হচ্ছে কাকে? বারান্দায় শিশু খেলছে। আপনি না বলবেন? স্বীকার করুন, শিখবেন না কিছু? আপনারা কিছু শিখুন। না, ওই শিক্ষা দিতে হবে না। আপনি যে শিক্ষকতা বলছেন, আমরা বলছি প্রমাণ করে পাবেন, কিন্তু কথা হলো যে এই 1400, আপনি বললেন যে এই ভলকাতুর নিজেই কিন্তু স্টেটমেন্টটা করেছে, এই রিপোর্টটা সে রিলিজ করেছে। আমরা তখন ভলকাতুরের অফিস জাতিসংঘের সামনে আমরা গিয়েছিলাম, আপনি যেটা বললেন উনি করেননি, তো উনি তো হেড ছিলেন, উনি কি চেয়ারম্যান ছিলেন, ওনার নেতৃত্বে এই রিপোর্টটা বের হয়েছে। এবং সেই রিপোর্টটা বাংলাদেশের সরকার, বাংলাদেশের এই আইসিটি একটা দলিল হিসেবে ইউজ করে জননেত্রী শেখ হাসিনা অনেকে ফাঁসি দিয়েছে, অনেকে ফাঁসি দিয়েছে। যারা আছে এই ভলকাতুরকে যারা টাকা দিয়ে এই কাজটি করেছে, তারাও একদিন বের হবে, বাংলাদেশে বের হবে। এটা বের করা হবে। আমি সৈয়দ ওয়ালিউল আলম ভাই, আপনার আগের প্রশ্নটার উত্তর আমি একটু দিয়ে দিতে চাই। সিদ্দিকুর রহমান সাহেব উত্তেজিত, মানে রাগ করছেন, এটা আমি আপনার এই প্রশ্নের একটা উত্তর দেই। যদি ভারতীয় পক্ষ তদন্ত করে একটা ফলাফল দেয়, তাহলে সিদ্দিক ভাইও মাইন্ড করবে না, আমরা অনেকেই রাগ করবো না। আমরা অপেক্ষায় থাকলাম, আমরা অপেক্ষায় থাকলাম, আমরা অপেক্ষায় থাকলাম, আমরা অপেক্ষায় থাকলাম। এটা প্রিসক্রিপশন বাংলাদেশ চলছে, এটা পাকিস্তানি প্রিসক্রিপশন, পাকিস্তানি প্রিসক্রিপশন বাংলাদেশ চলছে। এটা বলেন ভারতের প্রিসক্রিপশন কি? পাকিস্তানি প্রিসক্রিপশন বাংলাদেশ চালাচ্ছেন আপনারা।
সিদ্দিক ভাই, আমরা ভারতীয়, আমরা অপেক্ষায় থাকলাম। আপনার বাংলাদেশকে আমেরিকার কাছে ফিরে বিক্রি করে দিয়েছেন, আপনার বড় কথা বলেন না? যা এখন বাংলাদেশকে আপনার বিক্রি করে, বাংলাদেশ সবাইকে বিক্রি করে দিয়েছেন আপনারা। এখন কথা হচ্ছে, আমি একটা প্রশ্ন করি, আরেকটা প্রশ্ন করবো আমি, যে ঠিক আছে, আপনি বলছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের মানে অন্য কেউ মেরেছে, এরকম আপনার মনে হয় সম্ভবত এরকম কিছু বলতে চাচ্ছেন, যে ওই সময় যারা নিহত হয়েছে সম্ভবত অন্য কোনো ষড়যন্ত্রে অন্য কেউ হত্যা করেছে, এরকম কিছু মনে হয় আপনি, আমার যা মনে হয় আর কি, যেটা আপনি বলতে চাচ্ছেন বিভিন্নভাবে। তো আমার প্রশ্ন হচ্ছে, আজকে ক্ষমতায় যারা আছেন সেই সময় হত্যাকাণ্ড ঘটছে কিংবা যা ঘটছে, এর জন্য যদি বর্তমান যারা ক্ষমতা আছেন তারা দায়ী হন, তা শেখ হাসিনার সময় তিনি ক্ষমতায় থাকতে যখন এই ধরনের ঘটনা ঘটবে, তার দায় দায়িত্ব কার? সরকারে। আমি তো প্রথম থেকে বলছি, কেন হবে না? তাহলে আসলে আমরা আমার বলতে পারি সরকারের সময় যে 5 আগস্টের মধ্যে যারা মারা গেছে, যে কোনো একজন যতজন মারা গেছে, তার দায়িত্ব বাংলাদেশ সরকার, তখন আমার সরকার ছিল, তাদের বের করা, কে মারছে, কারা মারছে, কখন মারছে, কি অবস্থা মারছে। আমি তো সেটা দায় দায়িত্ব আওয়ামী লীগের, শেখ হাসিনা অবশ্যই না, খালি এটা আওয়ামী লীগ না, সরকারের, নট আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর সরকার ওই সময় যে সরকার ছিল সেই সরকারের দায়িত্ব। তাহলে প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে ছিলেন তার, আপনি আওয়ামী লীগের আপনার দায়িত্ব নাই, কিংবা তোফায়েল ভাই যিনি মারা গেছেন তার দায়িত্ব নাই, দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের। এবং যেহেতু প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার দায়িত্ব ছিলেন, সুতরাং আমরা ধরে নিব তিনি দায়িত্ব, সুতরাং তার ফাঁসি হয়েছে, আপনার কিন্তু ফাঁসি হয়নি, আপনি এখনো বেঁচে আছেন, আপনার বাংলাদেশের তো অসুবিধা নাই, ফাঁসি হয়নি। তো এই নিয়ে আমরা বলছি না, আমরা যাচ্ছি না। আমি আরেকটা বিষয়ে, আপনার যে অর্থ পাচারের বিষয়ে যে কথাটা আপনার বলছেন, যে অর্থ পাচার নিয়ে এর আগে আলোচনা হয়েছে কিছুটা, তো অর্থ পাচার নিয়ে আমরা দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন অনেক কথা হয়েছে, এবং বিভিন্ন ভাবে কিন্তু আমার কথা হলো সমস্ত খালি আওয়ামী লীগ করছে, এখন হয় কেন? এখন ফেরেশতারা গ্যাপ করে কেন ওটা? এবং যারা করে ভাই তারা আওয়ামী লীগ নয়, ওই যে উনি বলছেন তারা ওই সময় যারা ব্যবসায়ী, এখনো তারা ব্যবসায়ী। আপনি যদি আজকে 300 জন এমপি দেখেন, 80% কোটিপতি, আর 10% 100 কোটি টাকার মালিক। এরা আওয়ামী লীগ সরকারের সময় এত নির্যাতন থাকলো, এত জেল খাটলো, এত গুম হলো, খুন হলো, এত কোটি কোটি টাকার মালিক হলো কি করে তারা? ওইখানে একটি কথা আছে সিদ্দিক ভাই, যেটা হচ্ছে যে অনেকে অভিযোগ করেন যে আওয়ামী লীগের সময় বিএনপির একটি দল, একটি অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অর্থ নিয়ে তারা দলের বিরুদ্ধে কাজ করেছে, যার জন্য 15 বছর আন্দোলন সফল হয়নি। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে আপনার কি বলে, আমি সরি এর মধ্যে ভুলে গেছি, আমি সরি, পরে যদি মনে পড়ে করবো, অন্যকে বলো। আমার মনে হয় এখানে জনাব হাসান ফেরদৌস এবং ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাদের এই বক্তব্য নিয়ে আর কিছু বলার আছে কিনা সিদ্দিকুর রহমান ভাইয়ের? আমার খুব ভালো লাগলো সিদ্দিক ভাইকে দেখে, তিনি আগের মতোই যে এখন লড়াকু আছেন, খুব ভালো লাগলো। কিন্তু দুঃখ চাই যে এতদিন পরেও বিন্দু মাত্র কোনো অনুশোচনা নেই, কোন রকমের বোধ তাদের আসেনি যে তারা একটা অপরাধ করেছে, কোন রকমের কোন অনুশোচনা নেই। কি করে এরা দেশ করবে? এদিকে আশা করবো কি করে আমরা, যে শিক্ষা নেয় না ইতিহাস থেকে? কি করে আশা করবো আমরা? উনি 650 জন খুশি, 1400 উনি খুশি নন। আপনি একজন সাংবাদিক, আমি কিন্তু বলি নাই, আমি বলছি একজন মারা গেল আমি খুশি না, কিন্তু আমি একজন মারা গেল খুশি না। যে সরকার থাকবে সেই সরকারের সময় একজন মারা গেলে সরকারের দায়িত্ব, সেটা ডোন্ট টেল মি লাইক দ্যাট। এবার মিথ্যাবাদী আমাকে বানাবেন না। আমি বলছি 1414 জনের যে সাক্ষী, যে রিপোর্টটা দিয়েছে জাতিসংঘ নামে বলকাতুর সাহেব, সেটাকে আমি কন্ডেম করি, সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। এই প্রসঙ্গে আমার কথাটা শেষ করে বলি অলি ভাই, হ্যাঁ অনেক ধন্যবাদ সিদ্দিক ভাই, চমৎকার আলোচনা করেছেন। আপনি মানে হামলার মুখেও যে টিকে আছেন এটাই যথেষ্ট। মানে আওয়ামী লীগের তো কাউরে পাওয়া যায় না, যে সময় পালায় আছে। আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই, বাংলাদেশে না, কিন্তু এত চিন্তা করেন, এত ভয় কেন, এত কাঁপাকাঁপি কেন, আওয়ামী লীগ নিয়ে এত কাঁপাকাঁপি কেন? সিদ্দিকুর রহমান সাহেব, আপনি যে বললেন, আলম ভাই বলেন তো ভাই, আওয়ামী লীগ নিয়ে আমাদের তো নাই, আমরা বিদেশে থাকি, আমরা দেশে আমাদের কোনো সংগ্রহ নাই, সব নিষিদ্ধ, সবকিছুই, তারপরও আওয়ামী লীগ নিয়ে এত
এত আপনি এত সিদ্দিক এত ভাই এত মানলাম। দাঙ্গা হয় কেন? মানলাম। আপনি যে এই যে বললেন যে দেশটা আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, আপনি কি খুশি হইতেন দেশটা ভারতের কাছে বিক্রি করা হইলে? ভারতকে বিক্রি করতে দেবো কেন? ভারতকে এক ফোঁটা রক্ত থাকতে কাউকে দেবো না এমনি ভারতকে, এমনি কাউকে বিক্রি দেবো না। লাগে না, ওরা এমনি নিয়ে যাবে। এক ফোঁটা রক্ত থাকতে আমরা কাউকে দেবো সিদ্দিক না, ভাই, ইব্রাহিম আমেরিকাকে ভাই, দেবো না আমরা। ইব্রাহিম ভাই, আমরা আমেরিকাকে দিতে দেবো না আপনাদের। আর সিদ্দিক ভাই যে ভালো ভারত তো কথা দূরের বলছেন যে কথা, ভারত তো দূরের কথা, আমেরিকাকে আপনাদের দিতে দেবো না আমরা। রাইট রাইট, সিদ্দিক ভাই 20 একটা ভালো লক্ষ কথা শহীদ, বলছেন। 2 লক্ষ মামুনের বিনিময়ে স্বাধীনতা। ইব্রাহিম ভাই, এটা কোনো আমি একটু ই করি। এগ্রিমেন্টের ভিতরে স্বাধীনতা নয়। সিদ্দিক ভাই খুব ভালো কথা বলছেন যে আমেরিকার কাছে বিক্রি হয়েছে, তার মানে ভারতের কাছে বিক্রি হলে তিনি কিন্তু আমেরিকান। সিদ্দিক ভাই কিন্তু আমেরিকান, আমেরিকার কাছে বিক্রি হওয়া মানে তিনি এর মালিক, বাংলাদেশের মালিক এখনো, কিন্তু ভারতের কাছে বিক্রি হয়ে গেলে কিন্তু তিনি মালিক থাকতেন না। তিনি তো একজন আমেরিকান হিসাবে আপনার কি মনে হয় ইব্রাহিম ভাই, কিছু বলেন? এটাই মালিকানার একটা অংশ সিদ্দিক ভাই আমি পাই, কিন্তু আমার আরেকটা অর্থ হইতে পারে যে মানে ভারতের কাছে বিক্রিও লাগে না, ওরা এমনি এমনি নিয়ে যাবে, এটা নিয়েও একটা সুখবুদ আমাদের থাকতে পারে। বিক্রিটা করছে আমরা, আমেরিকার কোনো দোষ নাই। আমেরিকার কি দোষ? আমি একটা জিনিস কিনবো, আমি একটা জিনিস নেবো, সেটা তাতে দোষ নাই। দোষ হলো আমার। আমি যারা যিনি আজকে আমাদের বিরাট একটা পদ পেয়েছেন, ওনার নেতৃত্বে সেটা হয়েছে। ওনার জন্য আমরা গর্ববোধ করি। উনি প্রথম না, এর আগেও একজন এই পদে অধিষ্ঠিত হয়েছিল। আমরা তো এই জন্য আমেরিকা দেয় না তো। আমি এটা ক্লিয়ারলি বলতে চাই, যেভাবে বিক্রি করা হয়েছে এর জন্য আমেরিকা নট রেসপন্সিবল। রেসপন্সিবল বাংলাদেশের জামাত, বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার। তারা আমেরিকার কাছে বিক্রি করছে। আমেরিকা কিনে নিতে চায়নি, তাদের কাছে বিক্রি করে দিয়েছে। আমেরিকার এখানে কোনো দোষ নাই। সিদ্দিক ভাই একটু এক সেকেন্ড, একজন আমেরিকান হিসাবে এই যে আমেরিকা বাংলাদেশ কিনে নিল, এই জন্য কি আপনি গর্ববোধ করছেন কিনা একজন আমেরিকান হিসাবে? কোনটা? আপনি তো একজন আমেরিকান, বাংলাদেশ। জি জি। একজন আমেরিকান হিসাবে, কারণ আমেরিকা যখন বাংলাদেশকে কিনে নেয়, একজন আমেরিকান হিসাবে আপনিও তার মালিক, এই জন্য আপনি কি ব্যক্তিগতভাবে গর্ববোধ করছেন কিনা? না, ব্যক্তিগত গর্ববোধ, এখানে গর্ববোধ করার কোনো কারণ নেই। এটা সরকারের সিদ্ধান্ত, এটা জনগণের সিদ্ধান্ত নয়। কিন্তু একটা সরকার এরকম একটা এগ্রিমেন্ট করেছে। এটা আগামী নির্বাচনে যদি এটা ইস্যু হয় তখন দেখা যাবে। তখন আমি ডেমোক্রেটকে ভোট দেবো না রিপাবলিকানকে দেবো, আমি সেভাবে জিনিসটা অ্যানালাইজ করতে চাই না। আমি যেটা বলতে চাই, আমেরিকার কারণে এটা যে কোনো দেশই চাইতে পারে যে আমি ওই জিনিসটা চাই। এটা চায়নাও যেতে পারতো, এটা রাশিয়াও চাইতে পারতো, কিন্তু তাদের তো কোনো দোষ, তারা তো চাবে। কিন্তু আমি বাংলাদেশি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুনের বিনিময়ে যে ভূমিটা, যে সমুদ্র সীমাটা আমরা অর্জন করেছি, এটা কিন্তু এমনি হয়নি ভাই। এটাকে কোনো অবস্থায় ভাই হাঁপায়েন না, এমনি বলেন। কি বলেন? আপনি স্থিরভাবে বসে কথা বলেন। হ্যাঁ, আপনি হাঁপাচ্ছেন কেন? হাঁপায়েন না। উত্তেজিত রাগ করার দরকার নাই সিদ্দিক ভাই। না, আমি কোনো রাগ করি না। আমাকে ব্লেম করা হচ্ছে, যেন উনি বলছেন যে আমি 600 হলে খুশি হই। দ্যাট মেড মি অ্যাংরি। আমি ডে 1 থেকে বলতেছি, ওনার সাথে আমি আরো কয়েকবার টক শো করেছি। আমি যখন সরকার, আমার দায়িত্ব একজনও জানমালের দায়িত্ব হলো আমার, জানমালের দায়িত্ব আমার। এই সমস্ত প্রোপাগান্ডা করা হয়। এই সমস্ত একজন সিদ্দিকুর রহমান যেরকম এরকম মানবিক কথা যখন বলেন, আমাদের আত্মাটা সন্তুষ্ট হয়। এখানেই এখন আর লড়াকু তিনি এখন যখন এটা এই আলোচনা এখানেই থাক। যত কিছু বলেন, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে হলে যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলটিকে বাদ দিয়ে কোনো কিছুই করা সম্ভব হবে না। তাদের নিয়ে, সবাইকে নিয়ে এই দলটাকে শান্তিপূর্ণ পরিবেশে ফিরিয়ে আনতে হবে। অতএব যেভাবে চলছে পাকিস্তানি প্রেসক্রিপশনে, অন্যদের প্রেসক্রিপশনে, সেভাবে দল চলবে না, দেশ চলতে পারবে না। এবং ওই আপা যেটা বলছেন, এই সমস্ত জিনিস আরো বেশি হবে এবং বেশি করে চলছে। যেটা গত 15 বছর জানা আছে, 3 মাসে তো যদি আমি একটা স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিসিস করি, far more than what happened last 15 years. আমি যেটা বলছি, আমাদের সময় চোরাচালানি হয়েছে, আমাদের সময় মানি লন্ডারিং হয়েছে, আমাদের মানুষ টাকা পয়সা, আমি সেটা অস্বীকার করছিলাম। ওই যেমন তুলিপ সিদ্দিকির কথা বলতে চাই, আমার মনে হয় এদের উত্তর তুলিপ সিদ্দিকি ভালো করে দিতে পারো। আপনার টাইম টিভি তাকে কল করেন, তার সাথে ইন্টারভিউ করেন, তার সাথে ডাইরেক্টলি কথা বলেন। আমি তার কথা, তার পক্ষ আমি নেবো না, তার পক্ষে আমার পক্ষ নেওয়ার কোনো সুযোগ নাই। আমি নিতে যাবো কেন? কে কি করছে না করছে সেটা আমি জানি না। আমি কাকো
সাপোর্ট করতে যাবো না। আমরা এখানে যাই, শেষ করি। কেউ যদি কোনো অন্যায় করে থাকে সেটা তার রেসপন্সিবিলিটি টু ডিফেন্ড হিমসেলফ অর হারসেলফ। কিন্তু এভাবে যেমন হাসান ভাই তুলিপ পিক করলো, আরে ভাই এরকম কত তুলিপ বাংলাদেশে কত ঘটনা ঘটেছে সেটা তো বলেন না, সেটা তো বলেন না, সেটা তো বলবেন আপনি। আপনি ধরছেন শুধু আওয়ামী লীগ, আপনি ধরছেন শুধু শেখ পরিবার। এই দেশটা শুধু শেখ পরিবারের নয়, এই দেশটা শুধু আওয়ামী লীগের নয়, এই দেশটা আমাদের সবার। আপনারা যত কিছু বলেন না কেন, এই দেশের আমাদের সবারই রক্ত দিতে হয়েছে, আমাদের সবারই প্রীতিকা রয়েছে এই দেশের প্রতি। এই কথাটা অনেক ধন্যবাদ। এই কথাটা হাসান ভাই আমি আজকে প্রথম শুনলাম একজন আওয়ামী লীগের মুখে। এই দলটা, এই দেশটা যে শেখ পরিবার না, আমাদের সকলের। এখানেই আমি ধন্যবাদ জানাতে চাই সিদ্দিকুর রহমানকে। আমরা এই দেশটা আসলে আমাদের সকলেরই। তারাও কোনো সময় বলে না তাদের দল, তাদের দেশ, তারাও কোনো সময় বলে না সেটা, তারাও বলে না। এটা আপনারা বলেন, এটা আপনাদের মধ্যে লোকেরা, সাংবাদিক ভাইয়েরা, রিপোর্টিং ভাইয়েরা তারা বলেন। যেমন অনেকেই এখন বলে এটা হলো জিয়াউর রহমানের দেশ হয়ে গেছে, যে একটা গানও বানাইছে, আপার দেশ, ভাবির দেশ, মায়ের দেশ, সাদার দেশ, এটা শুরু হয়ে গেছে। এটা হলো আমাদের বাংলাদেশ। জি তবে বলি, এই আমরা বাংলাদেশ অনুষ্ঠানে যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদেরকে আপনারা মুছে ফেলতে পারবেন না, নিষিদ্ধ ঘোষণা করে পারবেন না, আমরা মনে করি জাস্ট ওয়েট এন্ড সি। আমরা মনে করি সিদ্দিক ভাই, আমরা মনে করি যে আওয়ামী লীগ যে সকল কারণে আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করছে, বিপ্লব হয়েছে বা জনগণ প্রত্যাখ্যান করেনি। আমি শেষ করি। আপনারা ইলেকশন করতে দিলেন না কেন? আমি শেষ করি। আপনারা এটা গ্রহণ করতাম। 12 ফেব্রুয়ারি যে ইলেকশন, সেই ইলেকশন যদি আমাদের ইলেকশন করতে দিতেন তাহলে আমরা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হই নাই। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি আপনার কথা সিদ্দিক ভাই আপনার কথাই বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বঙ্গবন্ধু কন্যা পালায় না, কিন্তু আমরা পালিয়ে গেছে যে কোনো কারণে হোক। আমি এই যে পালিয়ে গেল, বাংলাদেশে এখনো আছে, বাংলাদেশে আছেন, তাহলে ঠিক আছে, বাংলাদেশে সেটা না। আমি যারা এই কাজগুলো করছে, আজকে বিএনপি যদি এই কাজ করে, যে কাজগুলো শেখ হাসিনা করেছে, তাকে হেলিকপ্টারে তুলে ইন্ডিয়ার কাছে দিয়ে আসছেন, যাতে ইন্ডিয়ার কথা বললে আপনারা সুবিধা করতে পারেন। যে কাজগুলো করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে, যাকে আমি একটু সংশোধন করে বলি, যে কাজগুলো করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে, তিনি বলেছিলেন জনগণ আমার পক্ষে আছে, কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি বিপুল সংখ্যক জনগণ, যাই হোক না কেন তাদেরকে, এই কাজগুলো যেই করবে, সে বিএনপি করলে পারেও আমরা মনে করি, আমাদের কাছে এখানে কথা, যেই এই কাজগুলো করবে, যে আপনি অভিযোগ করলেন বিএনপি আজকে এগুলো করছে বা তার সময় এগুলো হচ্ছে, যেই করবে জনগণ, আমরা আশা করি জনগণ ঠিক একইভাবে যেভাবে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে একটি নির্বাচনের পরে, বিপুল ভোটে নির্বাচন আসার পরে, ঠিক একইভাবে আমরা আশা করি যে যেই করবে, এবং হাসিনা যদি ভবিষ্যতে ক্ষমতা আসে, সে যদি আবারও এক কাজ করে, তাহলে আমার ধারণা ইতিহাস থেকে, যা আমার হাসান ভাই বলছেন ইতিহাস থেকে শিক্ষা নেয় না, আমরা মনে করি সকলেই শিক্ষা নেওয়া উচিত, আওয়ামী লীগেরও শিক্ষা নেওয়া উচিত, বিএনপিরও শিক্ষা নেওয়া উচিত, এবং যারা ক্ষমতা যে যখনই আসবেন জনগণের ইচ্ছাকে প্রতিফলন না করলে পরে কি পরিণতি হয় ভয়াবহ, সে ব্যাপারে আমরা আশা করি সকলেই শিক্ষা নেবেন। ধন্যবাদ আপনাকে, আপনাদের সকলকে ধন্যবাদ। জনাব হাসান ফেরদৌস, আপনার একটি স্পিচ টাচ করার মতো, যে আমাদের সিদ্দিকুর ভাই যে লড়াকু এক্সপোজ আমরা দেখলাম, যে সবকিছুর বাইরেও উনি সবার প্রশ্নের আপনাদের উত্তর দেবার চেষ্টা করেছে, এটাই একটা আমি মনে হয় যে একটা অনেক বড় বিউটি, যে আমাদের সিদ্দিকুর ভাই সব প্রশ্নের উত্তরগুলো দেবার চেষ্টা করেছে। আমরা অনুষ্ঠান একটু শেষ দিকে যাবার, শেষ দিকে মানুষ তিনি আমাদের সঙ্গে মতভেদ হতে পারে, কিন্তু আমরা বন্ধু মানুষ, আমরা একে অপরকে শ্রদ্ধা করি। রাজনৈতিক ভাই মতভেদ, ভিন্ন মতভেদ আমাদের হতেই পারে, সেটা এই জন্য সিদ্দিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সেটা হয় স্বাভাবিক হাসান ভাই, সেটা তো স্বাভাবিক, আমরা সবাই একমত হবো কেন? বিভিন্ন মতই একমত হবো কেন? আমরা একমত হওয়া, সেটা তো হলো, সেটা তো একটা সমাজ হলো না, সেটা একটা পরিবার হলো, এক পরিবারই আমরা সবাই একমত হতে পারি না। আর বাংলাদেশ 18 কোটি মানুষ আমরা একমত কিভাবে হবো? এটা যদি কেউ আশা করে, এটা তো ইসলাম প্র্যাকটিক্যাল, যেটা সুন্দর করে বলেছে, আমাদের এইভাবে আমাদের এগোতে হবে। আমাদেরকে বিদায় দেন। আমি শেষ একটি বিদায় দেওয়ার আগে একটি প্রশ্ন আপনাদের প্যানেলে যে 3 জন আছেন সিনিয়র জার্নালিস্ট, একটি প্রশ্ন রেখে আমি
অনুষ্ঠান শেষ করতে চাই, কারণ এত কিছু আলোচনার পরেও আমার কাছে একটি প্রশ্নের জন্ম হয়েছে। আপনাদের তিনজন যদি অল্প অল্প করে উত্তর দিতেন, জনাব হাসান ফেরদৌস, ওয়ালিউল আলম এবং ইব্রাহিম চৌধুরী খোকন, আসলে ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই? এই যে রাজনৈতিক টানাপোড়েন, ঋণ খেলাপি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যে প্রত্যাশিত বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখেছি, সেই ভবিষ্যৎ বাংলাদেশ আসলে কেমন হবে এই পরিস্থিতি যদি থাকে? আপনাদের ছোট ছোট করে যদি উত্তর দিতেন। প্রথমে জনাব হাসান ফেরদৌস। আমি মনে করি বাংলাদেশ প্রতিদিন একটু একটু করে এগুচ্ছে। ভুল করছি, ভুল শুধরাচ্ছি আমরা। ভুল করি আমরা, হাসিনার 15 বছর একটা ভুল ছিল, শুধরেছি আমরা, তাকে আমরা কান ধরে দেশ থেকে বার করেছি। বিএনপি ভুল করবে, কান ধরে বের করবো আমরা তাকে। আমরা বাংলাদেশ প্রতিদিন এইভাবে ভুল করে, শুধরায় এবং আগায়, এই ব্যাপারে আমার সন্দেহ নেই। মনে রাখতে হবে শক্তি আসল কার? জনগণের। যেটা শেখেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো জনগণকে পাত্তা দেয়নি। আওয়ামী লীগ দল করেছে কাদের নিয়ে? দুশ্চরিত্র অসৎ মানুষদের নিয়ে, এস আলমদেরকে নিয়ে, যারা কি করেছে ডিজিএফআই কে সাথে নিয়ে ব্যাংক দখল করে বসে আছে। একটা কথা বলেননি আমাদের নেত্রী। ফলটা কি হয়েছে? অপরাধের দোষ দেশের মানুষ শাস্তি দিয়েছে, আর্মি দেয়নি, ইউনুস দেয়নি, দেশের মানুষ দিয়েছে। বলে একই লেসেন যারা এখন ক্ষমতায় আছে, যে একই ভুল তারা করে, তাদের একই পরিণতি হবে। থ্যাংক ইউ। জি, ওয়ালিউল আলম। ঠিক আছে, আমি বলে ফেলি, আমি খুব সংক্ষিপ্ত। আমি এই হাসান ভাইরা যেমন আশার কথা শুনাইতেছেন গত 40 বছর থেকে, আমি এসবে নাই। আমাদের দেশের ভবিষ্যৎ খুব খারাপ। দেশ বিভক্ত। একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন, ওনারাও সবাইকে নিয়ে দেশ গঠন করতে পারেন নাই। দেশটা চরমভাবে বিভক্ত। ওনাদের ছত্রছায়ায় যে প্রজন্ম গড়ে উঠেছে, তারা আজকে মুক্তিযুদ্ধকে নিয়ে, দেশকে নিয়ে প্রশ্ন তুলতেছে। সুতরাং এই দেশ আগামী আরো 50 বছর মারামারির মধ্যে যাবে, এবং সেই দীর্ঘ লড়াইয়ে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ধন্যবাদ। ওয়ালিউল আলম। আরিফ একটু শুনি, আমাদের নতুন মেয়েটার কথা শুনি, ওর কাছে শুনি একটু আমি। হ্যাঁ, শুনি। ও কি ভাবছে বলেন। নাবিলা, তুমি বলো। আসলে যেহেতু আমি আসলে এখানে বসবাস করছি, তো সেই জায়গা থেকে এতটুকুই আশা যে দেশটা যেন ভালো হোক। যে গভর্নমেন্টই আসুক না কেন, দেশের ভালোর জন্য আসুক, নিজের ভালোর জন্য অথবা দলের ভালোর জন্য কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন না করে দেশটা যেন সুন্দরভাবে গড়তে পারে, আমরা যেন সবাই ভালো থাকতে পারি, এই প্রত্যাশাই ব্যক্ত করছি আসলে। ওয়ালিউল আলম। জি, আমি মনে করি এরকম দ্বন্দ্বের মাধ্যমে, যেটা ইব্রাহিম ভাই বললেন বা আমাদের যাই বললেন, আমরা অতীতেও দেখেছি দ্বন্দ্বের মাধ্যমে এগিয়ে যাবে, ভালোর দিকেই যাবে। এবং আস্তে আস্তে মানুষের যে বিষয়গুলো আমরা দেখলাম, যে দেশের শাসন ব্যবস্থার ক্ষেত্রে কিছু ঐক্যমত সৃষ্টি হয়েছে, যদিও সেটা এখন পর্যন্ত কিছুটা দূরে, কিন্তু জনগণ কিন্তু সেটা গ্রহণ করেছে। তো সুতরাং এই যে ঐক্যমত শাসন ব্যবস্থার পরিবর্তন, যেগুলো ইতিমধ্যে হওয়ার কথা ছিল, হয়নি, কিন্তু আমি আশা করি এই প্রক্রিয়াগুলো চলতে থাকবে এবং আস্তে আস্তে বাংলাদেশ, আমরা বিশ্বাস করি, একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারার রাজনীতির বাংলাদেশে পরিণত হবে। সর্বশেষ সিদ্দিকুর রহমান। আমাকে বলতে হবে কেন? জি। আমি চাই বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময় বাংলাদেশ। এই বাংলাদেশ কেউ কিছু করতে পারবে না। এই বাংলাদেশ আপন গতিতে চলবে। এই বাংলাদেশ 30 লক্ষ শহীদদের কাছে আমরা ঋণী। আমরা এই দেশকে শান্তিপূর্ণ এবং সকলের সাথে, সারা বিশ্বের সাথে আমরা সুসম্পর্কে রেখে, বাংলাদেশের ভৌগোলিক যে সীমারেখা রয়েছে সবকিছু অক্ষুণ্ণ রেখে আমরা এগিয়ে যাব, এবং এটা যেতেই হবে, কারণ রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা। আপনাদের সকলকেই ধন্যবাদ। সবশেষে গঠনমূলক আলোচনার মধ্যে দিয়েই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হচ্ছে, এবং জনাব হাসান ফেরদৌস, ওয়ালিউল আলম, ইব্রাহিম চৌধুরী খোকন, বাংলাদেশ থেকে যুক্ত হওয়া নামিরা আহমেদ এবং সিদ্দিকুর রহমান, আপনাদের সকলকে ধন্যবাদ। কাল রাত 9টায় আবারও আসবো আমরা টাইম এক্সক্লুসিভে। আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা অনুষ্ঠানকে সাজানোর চেষ্টা করি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।